আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ব্রি ধান 90। আমি আপনাদেরকে শুরু থেকে বলেছিলাম যে আমি বিঘাখানির মতো 33 শতকের মতো আপনার ব্রি ধান 90 চাষাবাদ করেছি এবং এটা আমি প্রতি বছর বুড়ো মৌসুমে চাষাবাদ করে থাকি, কম বেশি চাষাবাদ করে থাকি। আগে আরও বেশি চাষাবাদ করতাম, তবে এখন একটু কমাই রাখছি। কারণ হলো এটার সঠিক যে দাম সেটা কিন্তু বাজারে পাওয়া যায় না। মানে এটার যে কোয়ালিটি ধানের, একেবারে চিনিগুড়া চাল তৈরি হয় এই ধান থেকে। তো এই চিনিগুড়া ধান হওয়া সত্ত্বেও সেই বাজার মূল্য কিন্তু আমরা পাই না। তো যার কারণে এই ব্রি ধান 90 চাষাবাদের আগ্রহ একটু কমে আসছে। তো তারপরও প্রত্যেক বছরই ভালো লাগা থেকে প্রত্যেক বছরই আমি চাষাবাদ করে থাকি অল্প অল্প করে। তো আলহামদুলিল্লাহ এবারও করেছি ব্রি ধান 90। আলহামদুলিল্লাহ ধানগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। তো বর্তমানে ধান যাদের বের হচ্ছে, বের হওয়ার পথে দেখা যাবে কিছু কিছু শীষ আপনার এরকম সাদা হয়ে যাচ্ছে। এই দেখেন, এই শীষটা কিন্তু পুরোপুরি এখনও সাদা না হলেও এই যে 50% সাদা হয়ে গেছে, 50% এখনও বাকি আছে। তবে এই 50% কিন্তু থাকবে না, আজকালকের মধ্যে এইটুকু সাদা হয়ে যাবে। আবার এই যে পাশে আর একটা শীষ দেখেন, এটা কিন্তু পুরোপুরিভাবে সাদা হয়ে গেছে, মানে মরে গেছে। এই দেখেন, এই যে আরেকটা শীষ, এটাও কিন্তু সাদা হয়ে মারা গেছে। এটা কিন্তু পুরোপুরি হবে চিটা, এটা কিন্তু কোনো ধান হবে না। দেখেন এই যে এখানে আরেকটা, এরকমভাবে ধান বের হওয়ার পথে দেখা যায় কিছু কিছু শীষ আপনার সাদা হয়ে যায়। তো এইটা নিয়ে অনেকেই ডিপ্রেশনে ভুগেন, অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই কি করণীয় আছে এই মুহূর্তে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ের উপর আলোচনা করব, এটা কেন হয়, এটার দমন ব্যবস্থাপনা কি, কখন কি করতে হবে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। তো আমার সামনে যে শীষটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরিভাবে সাদা হয়ে গেছে। তো সাদা হয়ে যাওয়ার পিছনে দুইটা কারণ রয়েছে। প্রথমত হচ্ছে আপনার ধানে যদি মাজরা পোকার উপদ্রব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম শীষ কিন্তু সাদা হয়ে যেতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে ধানের যদি ব্লাস্ট হওয়ার লক্ষণ যদি থাকে, ধানের যদি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা যদি থাকে, তো সেই ক্ষেত্রেও দেখা যাবে আপনার ধান এরকম আধা দুধ হয়ে গেছে, অল্প অল্প দুধও হয়ে গেছে ধানগুলো, তবুও কিন্তু এরকমভাবে সাদা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি ব্লাস্ট হয় একেবারে নষ্ট হয়ে যাবে। তো ব্লাস্ট এবং পোকা দুটো আপনি কিভাবে নির্ণয় করবেন? প্রথমত হচ্ছে আপনাদের যে শীষটি সাদা হয়ে বের হয়েছে, প্রথমত এটা ভালো করে টান দিয়ে দেখবেন উপর দিক দিয়ে। এই যে দেখেন, টান দেওয়ার পরে দেখবেন শীষটা আপনার কাটা এইখানে কেটে ফেলছে। দেখেন এই যে এইখানে কেটে ফেলছে, এই কেটে ফেলার কারণে আপনার শীষটা কিন্তু সাদা হয়ে গেছে, পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যোগাযোগ বলতে খাবার, ধান গাছ যে খাবারটা সংগ্রহ করে দিচ্ছে মাটি থেকে, সেই খাবার কিন্তু এই শীষটা আর গ্রহণ করতে পারছে না, এবং আস্তে আস্তে এই শীষটা কিন্তু সাদা হয়ে গেছে। তো এটা নর্মালি আপনার মাজরা পোকা কেটে ফেলছে। এরকমভাবে আরও শীষ টান দিয়ে দেখবেন যে এটা সাদা হয়ে বের হয়েছে। দেখেন উপর থেকে টান দিলে এরকম ছিঁড়ে আসবে মানে যেখানে কাটা সেখান থেকে কিন্তু খুলে আসবে। যেখানে আরেকটা টান দিয়ে দেখাই আপনাদেরকে, পুরো শীষ দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমি শীষটাকে এইরকমভাবে দেখেন, এইখানে অসংখ্য ছিদ্র আছে যেগুলোতে আপনার পোকার আঘাত কিন্তু রয়েছে। দেখেন এইখানে এমনভাবে সে খাইছে পোকাটা, এইখানে পোকা এমনভাবে খাইছে যে এইখানে কিন্তু পচে গেছে। দেখেন এইখানে কিন্তু পচে গেছে। তো এইখানে যখন পচে গেছে তখন কিন্তু শীষটা কিন্তু পুরোপুরিভাবে সাদা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, শীষের মধ্যে কিন্তু পোকা আছে, ছোটো একটা পোকা। এই পোকা কিন্তু আপনার শীষটাকে কেটে দিচ্ছে, এবং এইখানে সে বসে বসে এই শীষটাকে কিন্তু খেয়ে দিচ্ছে, যার কারণে এই শীষটা কিন্তু পুরোপুরিভাবে মরে বের হয়েছে। তো এটা হচ্ছে আপনার মাজরা পোকার আক্রমণ। মাজরা পোকার কারণে কিন্তু এই শীষটা কিন্তু এরকমভাবে সাদা হয়ে বের হয়ে গেছে। এই সময়ে যদি আপনারা এই মাজরা পোকার জন্য যদি স্প্রে করেন, ভালো কীটনাশক ব্যবহার করেন, তবুও কিন্তু আপনার লাভ হবে না। কারণ যেই শীষের মধ্যে আপনার মাজরা ঢুকে গেছে, সেই শীষ কিন্তু অলমোস্ট কেটে ফেলছে। নতুন করে কিন্তু মাজরা কিন্তু আর সহজে কিন্তু আপনার ধান গাছের অন্য একটা সুস্থ কাণ্ডের মধ্যে কিন্তু ঢুকতে পারবে না। এই যে একটা সময় আছে ধান পাকা পর্যন্ত, যে একটা সময় আমাদের আছে, এই সময়টুকুর মধ্যে কিন্তু মাজরা নতুন করে কিন্তু আর আক্রমণ করবে না। তো যা আক্রমণ করার সেগুলো কিন্তু করেই ফেলছে। তো আমাদের কিন্তু নতুন করে আর কীটনাশক দিয়ে কিন্তু এগুলো কিন্তু দমন করা যাবে না। মাজরা পোকা না কাটতে পারে, এর জন্য আমাদের কি করতে হবে, পূর্বে আমাদের কী ব্যবস্থাপনা নিতে হবে। মনে রাখবেন, আমাদের ধানের জমির বয়স, চারা রোপণের বয়স যখন হবে
15 থেকে 20 বা 25 দিন, এই 15 থেকে 20 দিন বা 25 দিনের মধ্যে আমাদেরকে ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করতে হবে। ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করতে হবে। অর্থাৎ ভায়াগো, ইনসিপিও, রেড কাট, এইমগুল, এই ধরনের এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে হবে। বেলাক্সবার্ট, এই জাতীয় কীটনাশকগুলো আমরা আমাদের জমিতে চারা রোপণের 25 দিনের মধ্যে স্প্রে করতে হবে। এবং দ্বিতীয় স্প্রে হচ্ছে চারা রোপণের যখন বয়স হবে 50 দিন বা 45 দিন, তখন কিন্তু আমাদের আবারও দ্বিতীয় স্প্রে করতে হবে মাজরা পোকার জন্য। দ্বিতীয় স্প্রে করতে হবে 45 থেকে 50 দিনের মধ্যে বা 55 দিনের মধ্যে আমাদেরকে কিন্তু ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করতে হবে। এই সময় কিন্তু আপনারা যদি নর্মাল কীটনাশক ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে কিন্তু কাটবে। তো এই দুইটা সময় যদি আমরা ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করতে পারি আমাদের জমিতে, ধানের জমিতে, তাহলে কিন্তু এরকম পরবর্তীতে সাদা শীষ কিন্তু বের হবে না। তো এটা কিন্তু আমাদের আগাম ব্যবস্থাপনা নিতে হবে। এই সময় এসে কিন্তু মাজরা পোকার জন্য কিন্তু আর ব্যবস্থাপনা নিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না। তো ব্লাস্ট যেটা বললাম, শীষ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট। শীষ ব্লাস্ট সাধারণত এইখানে হবে এবং গিট ব্লাস্ট সাধারণত আপনার এই যে নিচে যে গিটটা আছে এই গিটের মধ্যে হবে। তো এই শীষ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট যদি আপনারা আপনাদের জমিতে যদি লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে আমাদের কী ব্যবস্থাপনা নিতে হবে? তো সেই ক্ষেত্রে অবশ্যই আবারও আপনাকে স্প্রে করতে হতে পারে। যেমন নাটিভু রয়েছে বাজারে, ট্রুপার রয়েছে, স্ট্রোমিন রয়েছে, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে মাত্রা অনুযায়ী আপনারা আপনাদের জমিতে বিকেলে ধান গাছ ভিজিয়ে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন বিকেলবেলা। সঙ্গে আপনারা আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হলো আপনারা বাজারে আপনারা কুইক পটাশ, ফাস্ট পটাশ, বেস পটাশ, এই জাতীয় যে পটাশগুলো পাওয়া যায় সেগুলো আপনারা আপনাদের জমিতে মাত্রা অনুযায়ী অবশ্যই ব্যবহার করে দিবেন। অর্থাৎ ছত্রাকনাশকের সঙ্গে আপনারা কুইক পটাশ, ফাস্ট পটাশ, বেস পটাশ, এই জাতীয় পটাশগুলো আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন। আলাদা আলাদা গুলে নেবেন, দেন ট্যাঙ্কিতে মিক্সিং করে তারপরে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন। তো মনে রাখবেন, প্রথম যেই স্প্রেটা করবেন সেই স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পরে আপনারা আবারও দ্বিতীয়বার আবারও স্প্রে করবেন। অর্থাৎ মনে রাখবেন, ব্লাস্ট রোগ কিন্তু মারাত্মক লেভেলের রোগ, এটা কিন্তু আমাদের ব্যাপকভাবে কিন্তু ক্ষতি করে থাকে। তো অবশ্যই দ্বিতীয়বার আবার স্প্রে করতে হবে আপনাকে। অর্থাৎ যেদিন আপনারা প্রথম স্প্রে করবেন আপনাদের জমিতে, তো ঠিক হিসাব করে 4 থেকে 5 দিন পর আপনারা আবারও আপনাদের জমিতে সেম স্প্রে আবার করবেন। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন, প্রথম যেই স্প্রেটা করবেন, প্রথম যেই ছত্রাকনাশকটা স্প্রে করবেন, যেমন যদি আপনি প্রথম যদি নাটিভো স্প্রে করে থাকেন, দ্বিতীয়বার আপনারা ট্রুপার ব্যবহার করবেন অথবা এমিস্টার ব্যবহার করুন দ্বিতীয় স্প্রেতে। আর প্রথম স্প্রেতে যদি আপনারা ট্রুপার ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় স্প্রে নাটিভো ব্যবহার করতে পারেন বা সেলটিমা ব্যবহার করতে পারেন, এমিস্টার ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রথম যেই ছত্রাকনাশকটি স্প্রে করবেন, দ্বিতীয়বার সেই সেম ছত্রাকনাশক ব্যবহার করবেন না। দ্বিতীয়বার আপনারা ছত্রাকনাশকটা ঘুরিয়ে অর্থাৎ অন্য আরেকটি ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার জমিতে কিন্তু গ্রুপ বেশ কয়েকটি পড়বে এবং দ্রুত কিন্তু আপনার ব্লাস্টকে কিন্তু দমন করবে। তো এই বিষয়গুলো অবশ্যই মেনে তারপর আপনারা আপনাদের জমিতে স্প্রেগুলো করার চেষ্টা করবেন যদি ব্লাস্ট রোগের লক্ষণ দেখা দেয়। তো যাই হোক, ঘুরতে ঘুরতে বিধান 90 থেকে বিধান 108-এর জমিতে চলে আসছি। দেখতে পাচ্ছেন বিধান 108 চমৎকার লেভেলের ধান দেখা যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এত পরিমাণ ধান হয়েছে, মনটাই ভরে যায় 108-এর জমিতে আসলে। তো যাই হোক, তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে জমিতে সাদা শীষ কেন হয় এবং কোন সময় আমাদেরকে ব্যবস্থাপনা নিতে হবে। আশা করছি আপনারা সব কিছুই বুঝতে পারছেন। তো যাই হোক, তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পাল্লা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।